বার্সেলোনার গেল রাতের ম্যাচটা কোন কারণে আপনি মনে রাখবেন? লামিন ইয়ামালের ট্রাইভেল অ্যাসিস্টের কারণে, নাকি 909 দিন পর যখন বার্সেলোনা নিজেদের আপন ঠিকানা স্পটিফাই নু ক্যাম্পে নামলো তাদের সেই ডমিনেটিং পারফরমেন্সের কারণে? যখন ম্যাচটা শুরু হলো আমরা দেখলাম হচ্ছে আপনার মেসি রব উঠেছে সেই মাঠে এবং বার্সেলোনার কাছ থেকে একটা ডমিনেটিং পারফরমেন্স শেষ পর্যন্ত এলো। একটা আমেজ ছিল এই ম্যাচের, এতদিন বাদে ঘরের মাঠে ফেরা, যে ফেরাটা হতে পারতো আগে সেটা রাঙিয়ে দিলেন শুরুতেই রবার্ট লেভানডফস্কি এবং তারপর ফেরান তোরেস এবং মাঝখানে একটা রেড কার্ডের পরে ফার্মিন লোপেজ, এরপরে একেবারে শেষে আরও একবার ওই গোল করে ফেরান তোরেস এই স্পটিফাই ক্যাম্প নিউ, যেটা নতুন নাম, যেটাতে আপনি গান টান শুনেন হয়তো, ঠিক আছে, সেখানে একটা অন্যরকম আমেজ নিয়ে এলো। ঘরের মাঠ যে আসলে কি জিনিস, নিজেদের আপন ঠিকানা যে আসলে কি, ঘর কেন লোকে একটা স্টেডিয়ামকে বলে, সেটা বোঝা গেছে এই প্রথম ম্যাচে। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে এই ম্যাচটা এত সহজ নাও হতে পারতো বার্সেলোনার জন্য, কিন্তু বার্সেলোনা যেভাবে অপারেট করেছে সেটা বার্সেলোনার জন্য খুবই পজিটিভ সাইন। ইন্টারন্যাশনাল ব্রেকটা তারা প্রপারলি কাজে লাগিয়েছে বলেই এই ম্যাচ দেখে আপনি হয়তো প্রত্যাশা করবেন বা সেটা বিশ্বাস করতে চাইবেন। এই ম্যাচের যে আবহটা ছিল পুরোটাই তো আসলে একরকম, মানে এক কেন্দ্রিক এক মোড়কে যে ক্যাম্প নৌতে ফিরছে বার্সেলোনা, সেই আমেজটা বেড়ে গেল লেভানডফস্কির গোলে 4 মিনিটে। এবং কি একটা অদ্ভুত গল্প তৈরি হয়েছে জানেন 4 মিনিটের এই গোলে, লেভানডফস্কির গোলে। 1957 সালে ক্যাম্প নৌতে যখন প্রথম ম্যাচ হয়েছিল সেখানে পোল্যান্ড জাতীয় দল অ্যাওয়ে টিম হিসেবে বার্সেলোনার এগেইনস্টে ম্যাচ খেলেছিল এবং সেখানে গোল করেছিল একজন পোলিশ স্ট্রাইকার। এবং এত বছর পরে, এত রেনোভেশনের পরে নতুন করে যে স্টেডিয়ামটা আবারও পেয়েছে বার্সেলোনা ফেরত, সেখানেও গোল করলেন লেভানডফস্কি। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, হান্সি ফ্লিকের জন্য জিনিসটা আসলে কতটুকু স্বস্তির। লেভানডফস্কি তিনি ইনজুরি কাটিয়ে যখন ফিরলেন, তার ব্রেকের আগের ম্যাচে তার কাছ থেকে আমরা দেখলাম হ্যাট্রিক। লেভানডফস্কি এই ম্যাচের শুরুতেও হচ্ছে গোল করলেন এবং গোলটা তিনি কিভাবে করেছেন, তার সামনে একজন ডিফেন্ডার ছিলেন, তিনি আস্তে করে একটু কাট আউট করে সেখান থেকে হচ্ছে জায়গা বের করে নিয়ে তিনি গোল করলেন। দুর্দান্ত একটা স্ট্রাইক তার কাছ থেকে এসেছে। তবে দিন শেষে হান্সি ফ্লিকের জন্য ইম্পর্টেন্স এই ম্যাচের বাড়িয়ে দিয়েছে আপনার রাফিনিয়ার ফেরা, ওয়ান গার্সিয়ার ফেরা। এই দুইজন যে হচ্ছে গিয়ে আপনার ম্যাচ টাইম পেলেন, গেম টাইম পেলেন। বার্সেলোনারও তো আপনার সামনে হচ্ছে গিয়ে একেবারে ঠাসা সূচি। আপনি যদি হিসেব করেন যে এক মাসের মধ্যে অলমোস্ট প্রায় 9টা না 8টা না 9টা ম্যাচ হচ্ছে গিয়ে খেলতে হবে। ইনফ্যাক্ট ইউরোপের প্রত্যেকটা বড় দলকেই এটা আসলে ফেস করতে হবে। তো এই জায়গায় এই ফেরাগুলো বার্সেলোনার জন্য আলটিমেটলি হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট। আবার দেখেন অনেকগুলো অনুপস্থিতিতেও বার্সেলোনা যে চেঞ্জগুলো করেছে, যেমন এরিক গার্সিয়াকে আপনি দেখেছেন আগের ম্যাচটাতে যে মিডফিল্ডে অনেকটা মিডফিল্ডারের রোল তিনি প্লে করেছেন। এবং যারা 11টা বার্সার দেখেছেন তারা হয়তো ছক মেলাতে একটু প্রথমে ধাঁধায় পড়েছেন যে কে কোথায় খেলবে, আমি আসলে কাকে কোথায় খেলবো, আমার লেফট ব্যাককে, আমার লেফট সেন্টার ব্যাককে। ম্যাচটা একবার শুরু হওয়ার পরে সেগুলো সবকিছু পরিষ্কার হয়েছে। এবং গার্সিয়া আসার পরে, মানে একটা গোলকিপার যাকে কেন্দ্র করে আপনি পরিকল্পনা করেছেন একেবারে প্রি সিজন থেকে, তিনি যখন ফিরলেন এই ব্রেকের পরে গোলকিপার, তারপরে দেখবেন যে হাই লাইনের যে রেঞ্জটা ওইটাও মনে হয় একটু স্টেবল হয়েছে। মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ এনার্জির খেলা হয়েছে। দুই দলকে আমরা দেখেছি মিডফিল্ডে উইন করার একটা চেষ্টা। আপনি বিলবাওয়ের ক্ষেত্রে বলতে পারেন, বার্সার ক্ষেত্রে বলতে পারেন। ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো ফুটবলার আপনার কাছে নাই, পেদ্রিতো নাই। এইরকম দুজন ইম্পর্টেন্ট ফুটবলার ছাড়া মিডফিল্ডে বার্সেলোনা যে ট্যাকেল দিল পুরো টাইম অ্যাথলেটিক বিলবাওয়ে গেছে, যেখানে মিডফিল্ডে প্রেস হচ্ছিল, তাই না, প্রপারলি প্রেস হচ্ছিল। বল একটা লুজ করলে আপনি তো জানেন যে আসলে কি ঘটে এরপরে বার্সারকে গেছে। সেই জায়গাগুলো, এইগুলো বার্সার এই ম্যাচ থেকে আমার কাছে মনে হয়েছে পাওয়া। এবং এই পাওয়ার সঙ্গে যেটা বললেন লেভানডফস্কির কথা যদি একটু বলি, লেভানডফস্কি তো গোল করেছেনই, তাদের দলের ফেরান তোরেসও গোল পেয়েছেন, শুধুমাত্র লামিন ইয়ামাল গোলটা পান নাই। তবে লামিন ইয়ামালের কাছ থেকে দুর্দান্ত 2টা অ্যাসিস্ট আসলে আমরা দেখেছি। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, লেভানডফস্কি এবং ফেরান তোরেসকে একসাথে স্টার্ট করানো, এইটারও কিন্তু একটা তরিকা বের করেছেন। এটারও একটা ওয়ে আউট বের করা হয়েছে এবং সেখান থেকে দুজনের কাছ থেকে আপনি গোল দেখেছেন আপনি। এবং ওই জিনিসটা যদি মাথায় রাখেন যে বার্সেলোনার ওই ব্যাকআপ প্ল্যানটাও এখন হচ্ছে কি আলটিমেটলি মনে হচ্ছে যে হান্সি ফ্লিকের অধীনে ওয়ার্কআউট করছে। টু আর্লি নাকি? টু আর্লি, বাট আপনার যখন ইনজুরি চলে আসবে হুট করে একের পর এক ফুটবলারদের, তখন তো আপনার হচ্ছে ওই আর্লি যে আপনি প্ল্যানটা নেবেন সেটাই ওয়ার্কআউট করাতে হবে, না আপনার আলটিমেটলি আরো আপনি ছিটকে পড়বেন যে এই জায়গাটায়। আর ঘরের কথা যেটা বলছিলেন যে হান্সি ফ্লিক এতটাই আবেগতাড়িত হয়ে গেছিলেন, তিনি যেটা বলছিলেন যে যখন তিনি অন্য দলের সাথে ছিলেন তখন একবার নু ক্যাম্পে যখন তিনি এসেছিলেন, তার মনের মধ্যেও এটা ছিল একদিন যদি এই নু ক্যাম্পে বার্সেলোনার কোচ হতে পারতাম। অনেক বছর আগে এখনকার পুরনো স্টেডিয়ামে এসেছিলাম এবং তখন ভেবেছিলাম একদিন আমি বার্সার কোচ হব। আজ আমি এখানে, এই মুহূর্ত অসাধারণ। সবার জন্য এটা বিশেষ ম্যাচ ছিল। আমাদের নতুন স্টেডিয়ামে ফ্যানদের সাথে নিয়ে অভিষেক ম্যাচে 4 গোলে জয়, 3 পয়েন্ট পাওয়া অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের।
কতজনের এই ম্যাচে প্রথমবার ক্যাম্প নৌতে খেলা? এই যে হুয়ান গার্সিয়া গোলকিপারের কথা বললেন, জেরার্ড মার্টিন, দানি ওলমো, হ্যাঁ, এরা সবাই এই প্রথমবারের মতো ঘরের মাঠটা পেলেন। আর এতদিন বার্সা বাইরে বাইরে ঘুরেছে। আবার হোম সাপোর্ট কি জিনিস এটা বার্সেলোনা মিস করেছে। বার্সা এর আগে যে স্টেডিয়ামটা মনজুইকে গ্যালারি এবং ইসের ভিতরে একটা দূরত্ব আছে মাঠের ভেতরে, এই স্পেসটা ক্যাম্প নৌতে আরো কম। অর্থাৎ আপনি যে আওয়াজটা তুলছেন, কত 45,000 মতো সমর্থক, 45,000 সমর্থক, যার এখনো পুরোপুরি স্টেডিয়াম ওপেন হয়নি, লাখ খানেকের কাছাকাছি যাবে। এরপরে ডিস্টেন্সটা আরো কমে আসবে এবং বার্সা যে ব্র্যান্ডের ফুটবল খেলে সেখানে সাপোর্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইখানে ওই সাপোর্টটা আপনাকে ওই প্রেরণা যোগায়, বল পায়ে রেখে খেলার ওই শক্তিটা অনেক সময় জোগাড় করে দেয়। তো এইটা বার্সার জন্য একটা বড় পাওয়া। চ্যাম্পিয়ন্স লিগে যদি তারা এই সাপোর্টটা কাজে লাগাতে পারে তাহলে হয়তো বার্সার যে চ্যাম্পিয়ন্স লিগের জুজু সেটা কাটানোর ক্ষেত্রে তারা হয়তো একটু এগিয়ে যেতে পারে। এবং বার্সার আরো একটা লাভ হয়েছে, তারা এই মুহূর্তে আপনি যখন লা লিগার পয়েন্ট টেবিল দেখবেন, সেই পয়েন্ট টেবিলে তারা এখন রিয়াল মাদ্রিদের সমান সমান। এই চাপটা নিয়ে রিয়াল মাদ্রিদকে আজ ম্যাচটা স্টার্ট করতে হবে, যদিও এক ম্যাচ বার্সেলোনা বেশি খেলেছে। এবং সেই ম্যাচটা আসলে আলটিমেটলি আজকে রিয়াল মাদ্রিদ তারা খেলবে এলচের এগেইনস্টে। রিয়াল মাদ্রিদের এই অবস্থায় হতো না যদি তারা ভায়াকানোর সাথে লাস্ট ম্যাচটা ড্র না করতো ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, তখন তারও একটা ডিফারেন্স থাকতো। সেই জিনিসটা যেটা হওয়ার হয়ে গেছে। তবে জাভি আলোনসোকে কিন্তু নতুন করেই আপনার স্টার্ট করতে হচ্ছে এলচের মাঠে। আজ রাত 2টায় রিয়াল মাদ্রিদ মাঠে নামছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, রিয়াল মাদ্রিদ কিন্তু লাস্ট 2 ম্যাচ, অর্থাৎ লিভারপুলের সাথে ম্যাচটা, ভায়াকানোর সাথে সেই ম্যাচটা, রিয়াল মাদ্রিদ কিন্তু গোল করায় একেবারে 0। অর্থাৎ এই 2 ম্যাচে একটা গোলও রিয়াল মাদ্রিদ করতে পারেনি। হ্যাঁ, এখন যদি আপনি পুরো লা লিগার হিসেবটা করেন, লা লিগায় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ তো আপনার গোল করেছে 26টা, কিন্তু সেখানেও যদি আপনি খেয়াল করেন, এক কিলিয়ান এমবাপ্পের গোল 13টা, ভিনিসিয়াসের গোল 5টা, আর্দেগুলার 3টা, বেলিংহাম 2টা, আর এইডার মিলিতাও কারেরাস তারা একটা এবং আর একটা গোল হচ্ছে মনে হয় মাকসান্তুনোর কাছ থেকে এসেছিল। ওইটাই কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদকে ফেস করতে হচ্ছে। দেখেন, আলোনসো যখন আপনার এই ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করেন, তখন তাকে ওই কোয়েশ্চেন ফেস করতে হয়, আপনার দলের স্কোরার কই। এবং এই প্রশ্নটা তীর যে এইটা আরো বাড়বে এমন একটা চাপে জাভি আলোনসো পড়ে গেছেন শেষ ম্যাচে রায়ো ভায়াকানোর সঙ্গে ড্র করে, যেখানে তাকে এই ইন্টারন্যাশনাল ব্রেকটাকে একটা উইন্ডো হিসেবে দেখা হয়েছে, ধরা হয়েছে যে এর ভেতরে তুমি গুছিয়ে নাও। যদিও তার অনেক ফুটবলার ইন্টারন্যাশনাল ডিউটিতে ব্যস্ত ছিলেন, কিন্তু এর ভেতরে তিনি সেই ড্রেসিং রুমের তত্ত্বটা পেয়েছেন কিনা, মানে তাকে ড্রেসিং রুম সামলাতে পারতে হবে। এই যে ভিনিসিয়াস জুনিয়র এই ইন্টারন্যাশনাল ব্রেকে যখন কার্লো আনচেলত্তির আন্ডারে খেলার পরে বললেন যে কার্লো আনচেলত্তি আমাকে আমার স্বাধীনভাবে খেলতে দেয়, এটা তো একটা মানে এটার ভেতরে তো একটা নির্দেশনা আছে, যে নির্দেশনাটা ইঙ্গিত করে শাবি আলোনসোর দিকে। আলোনসোর তো এতদিনে বুঝে যাওয়া উচিত যে এই রকম ক্রিয়েটিভ মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে এবং আপনি রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্টটা নাও পেতে পারেন। আমি বলছি না যে ভিনিসিয়াস শাবির কোনো দূরত্ব আছে, আমি বলছি দুজনের থিঙ্কিং প্রসেসে হয়তো একটা দূরত্ব থাকতে পারে। একজন চিন্তা করেন, স্বাধীনতায় বিশ্বাস করেন, আর একজন সিস্টেমের কোচ, তিনি সিস্টেমের বাইরে যেতে চান না, তিনি ডিফেন্ডিংয়ে অনেক বেশি মানে পরিকল্পনা রাখতে চান। এর ভেতরে যে তারতম্য, এইটা যদি সেম পেজে না আসতে পারে এই প্লেয়াররা এবং কোচ, তাহলে শাবি আলোনসো আরো চাপে পড়ে যাবেন। তবে এইরকম চাপ উঠিয়ে নেওয়ার জন্য এলচে একটা ভালো প্রতিপক্ষ। এবং এই ধরেন ইন্টারন্যাশনাল ব্রেকে শাবি আলোনসো কি পেলেন না, ওইটার মধ্যে মনে একটা বড় পয়েন্ট, এইডার মিলিতাওকে তিনি রাইট ব্যাক হিসেবে তার একটা নতুন থিঙ্কিং অপশন ওপেন হয়েছে, সেটাও তিনি আসলে প্রেস কনফারেন্সে বলেছেন। যখন হচ্ছে গিয়ে প্রশ্নগুলো আসছিল যে ট্রেন্টকে কি তাহলে এই ম্যাচে স্টার্ট করানো হবে কিনা, তখনও তার ডিরেক্ট অ্যান্সার, ট্রেন্ট এখনো ফুল 90 মিনিটস এক রিদমে এক পেসে খেলার জন্য এখনো হচ্ছে মানে ওই জায়গায় সুইটেবল না। এই ম্যাচে হয়তো ভালভার্দেকেই আমরা দেখবো এবং লাস্টে হাসি দিয়ে বলছেন, ও এইডার মিলিতাও তো আছেন আমার রাইট ব্যাক হিসেবে। ভালভার্দেও কিন্তু রাইট ব্যাকে খেলতে আসলে পছন্দ করছেন না, ওটা নিয়েও তাকেও তো খেলতে হচ্ছে বাধ্য হয়ে, অনেকে মনে করছেন। দেখা যাক রিয়াল মাদ্রিদ আজকের এই ম্যাচটাই। তবে ওই গোল স্কোরিং এর অপশন যেটা নিয়ে কোয়েশ্চেনটা হয়েছে, সেটার স্ট্রেইট কাট অ্যান্সার তিনি যেটা দিয়েছেন, লিভারপুল ও ভায়াকানোর বিপক্ষে আমরা গোল করতে পারিনি, শুধু স্ট্রাইকারের ওপর নির্ভর করে নয়, আমাদের গোল করার ভিন্ন উপায়ও বের করতে হবে। সেকেন্ড লাইন থেকে উইঙ্গারদের দায়িত্ব নিতে হবে বা সেট পিস থেকে। দারুণ দারুণ, বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে। মানে শাবি আলোনসো, আপনি এই মুহূর্তে বা ওই মোমেন্টে ইউ আর হাভিয়ার কাবরেরা, মানে একদম সেম থিং প্রেস কনফারেন্সে আমরা হাভিয়ার কাবরেরার কাছ থেকে শুনেছি, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে কিলিয়ান এমবাপ্পে একের পর এক দিন শেষে ধরুন এই সিজনের অর্ধেক গোল তাও একজন স্ট্রাইকারের কাছ থেকেই এসেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.